অন্নপূর্ণা বললেন, আর না, যাই একটু ঘুমে গে বলিয়াই চলিয়া গেলেন। দিন 10 পরে বিন্দুর মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়ছো কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা তুই। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদি অত হাসছো কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শিয়ানা দেখেছিস? বলছে আলতা পরেছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি কি, নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছো দিদি সে স্কুলে গেছে? কখনো না, কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াই ছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। 2 জায়ে হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেল দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নেই, এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বললেন, যেমন করেছিস তেমনই তো হবে। অমূল্য থাক না, তুই 2 দিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন 10 পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যর জামার পকেট থেকে বেরোল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রইলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার 2টি পায়ে পড়ি দিদি, ওদের বিদায় করো, নহে আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না, আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথা বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল ও নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া এক সময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া মিনতিস্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয় সে কথা আমিও জানি, তুমিও জানো, মিছামিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বললেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও,
আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের ওপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন। কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিল? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজেরও চোখের জল আসিতেছিল। কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলে বাঁচিস, তাই না? বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত কার্তিক মাসের হিম জ্বরে তো হবেই, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে? কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলিয়ে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। 5-6 দিনেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রইলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই উপর তুলিয়া দিয়েছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটি কথার পর তিনি এলোকাশের কাছে এসিয়া বলিলেন, ওর জ্বর তো ছোট বউর জন্যই, ও যে মরেনি এই ওর ভাগ্য। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্বন করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নতুন বাড়িতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠিল। বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া চলিয়া যাইতেছিল, বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে সে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্ত এ দেখাদেখি করেই শেখে। কার থেকে দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রইল। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ 5-7 দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের পাম পেরে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করিয়া তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল। এই বাড়ির নরেনবাবুও ছিল, আরও 3-4 জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল,
আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার? একেই তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ, তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে কহিলেন, কে বললে? বিন্দু বলল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমি বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কিনা বলো তুমি। অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাফ করো বোন, আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুকের ভেতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটি বার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে, তা সইতে আমি পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা। শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রইলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথা তুমি ন্যাকাশে যে বলো, এইবারটি মাপ করো, কিন্তু দোষ তার নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না দিদি। পাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি, ফাঁসি দিবি? বর্ণিতে আহুতে পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠি বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি আমি, এই তো অপরাধ। কি কথায় কি আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বসিয়া বলিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বললেন, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন, মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড়লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারবে না, সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস, যা দূর হয়ে যা আমার সামনে থেকে। বিন্দু বলল, আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছো সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামী রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসীবাদী, উনি তোমার চাকর বাকর। এই না তোর মনের কথা, তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পরানোর জন্যেও 2খানি কাপড় একসঙ্গে কিনে পড়িনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানতো তোদের মনের কথা, কখনো এমন আফিংকে চোখ বুজে হুকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটতে পারতো না রে, সে লোকও নয়।
ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি। স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাবো। তবু তোদের ভাত আমি আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের ছেলে বউকে খেতে দিতে পারে না, তার গলার দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিল, কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভেতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বললেন, আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এ কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এই কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে, কি করলে দিদি বলিয়ায় সেইখানে ঘাড় গুজিয়া আজ ১২ বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতী তার সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতে শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহারই উদ্বেগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি না যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ কদিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনোদিন উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক পাছে কেউ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বট ঠাকুর এখনো তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন, দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বলেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড়গিন্নি মতলব, তাহলে সেও আসবে না দেখছি, বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল।
তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বড়ঠাকুর আসবেন, দিদি আসবেন, অমূল্য আসবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়ার কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলোকে সে আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও তো ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ, কাকে টাকে মুখ দেবে যে। তবে ফেলে দাও গে, বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হা বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বান্নি, তোমরা জানো না। পিসিমা অবাক হইয়া বললেন, শোনো কথা, কত লোক তোরা এবেলা খাবে তার আমি কি জানি। বিন্দু রাগিয়া বলিল, তবে বলো গে ওকে। সে ছিল দিদি। অমূল্য ধনের পৈত্যের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে তা একবারে বলেনি, ছোট বউ ওটা করগে সেটা করগে। তার একটা হাড়ের যা যোগ্যতা এ সমস্ত বাড়ির লোকের তা নেই, বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বে বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে সবাই। কদম শশব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝংকার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না, হলো। মাধব অবাক হইয়া চাহিয়া রইল। বিন্দু বলিল, কি করবে, আমার গলায় ফাঁসি দেবে, না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুত পদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এ ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের ওপর কতগুলো বাসন রাখিয়া ফেলেছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের ওপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার পায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেহ তাহার সামনে পড়িল, সেই সময়ে পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভেতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থাই দেখিনে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়ই, বলিয়া আরেকটা বাসন পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আরেকটা ঘরের মেঝের ওপর নির্জীবের মতো বসিয়া রইল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল, অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সুমুখে আসিয়া গলায় আঁচল দিয়ে হাত জোর করিয়া বলিল, বেলা 10টা 11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই না? বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও। বলিয়া চাবির গোছাটা ঝন্নাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়ে দৌড় দিয়ে মাটির উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দৌড় খুলিয়া ভাঁড়ারে গিয়ে ঢুকিলেন। অপরাহ্নে লোকজনে যাতায়াত, খাওয়ানো দাওয়ানো ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘরবার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই।
বিন্দু তাহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাতি পর্যন্ত স্কুলে থাকে। নতুন লোক তুমি? ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয়টয় আছে? এইবার একটা চোখ কানা হলেই বড় গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাহলে 10 হাত বার করে খায়। যা যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাড়ারের দোরে বসিয়া আর 5 জন বর্ষীয়সীর সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউর তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবুও এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনই ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন আমি করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাড়ি ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেননি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিল, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বাহ, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওইদিকে। মাধব জবাব দিয়ে না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু। নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 3 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপুর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হলো দেখি? মাধব কইল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এই কদিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশী বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনই ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নিমক হারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও না, ওকে তোমায় দিলুম, মেরে ফেলো, কেটে ফেলো, কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়, তেমন সন্তান আমরা পেটে ধরে নে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে এউতলা করে দিও না। বিন্দু, তোদের দুদিনের ঝগড়া, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে নাকি? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এই আলোচনা করিতে আহ্বান করিয়াছে, সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়, তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি। বিন্দু কহিল, তবে জানা একবার ও বাড়িতে, 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো।
না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি ও? আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিলে? কেন একবার আমাকে জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস। শীতকালের বেলা বলে এমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাউনির সম্মুখ হইতে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুই এঘর ওঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল। বামন ঠাকুরনকে একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া পড়িল। আচ্ছা মেয়ে, তোমাকে সাক্ষী মানছি, সত্যি কথা বলো, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলল, সেদিনের কথা গো। কি বলেছিলাম আমি? শুধু বলেছিলাম দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ। কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই, বললেই তো হতো। অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা উঠে কেন? আর এমন দিব্যি দিলে সেই বা হয় কেন? 5টা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ। তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহ জন্য আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইবো তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবত অল্পভাষিণী। সে কি বলবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙ্গা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলে জল স্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম। যদি তার পেটের মেয়ে হতুম, কি করতে তাহলে? আমিও তেমনি, ওর নামও কখনো মুখে আনবো না, তা তোমরা দেখে নিও। বামুন ঠাকুরন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে, আমি জানি নে। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, একবারটি বিষ পাঠিয়ে দাও না, তোমারও দিব্যি রইল, তাহলে কি হয় বলো তো? আমি 2 দিন চুপ করে আছি, তারপর হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো, আর না হয় নিজেই একবারটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামন ঠাকুরন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, আচ্ছি মা, ওসব মতলব করতে নেই। ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না। এ কদিন যে সে যে কেমন করে আছে, আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মেয়ে, নিশ্চয়ই তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ওই বেটির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম না, শত্রুর দিকে ফিরে চাইবো তো ওর দিকে ইহজন্মে আর না। বামুন ঠাকুর নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখো মা, এখনো কালশিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না? অমূল্য ধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের ওপর পড়ে এসে কি কান্না, সে তো আর কখনো দেখেনি। বলে ছোট মা মরে গেল, না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিল। বড় মা টানতে গেলেন, তাকেও আছড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিল। লোকে রোগীর সেবা করবে কি, তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার চোখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া ঘরে গিয়া দৌড় দিয়া শুইল। 3 দিন পরে বিন্দুর পিতামাতা, পিসি প্রভৃতি ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়া রইল। কদম বাতাস করিতেছিল, আর কেউ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরো কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে। কদম বলিল,
না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষীণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ কদম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস। এমনি করে একদিন আমাকে তোরা মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলি যতক্ষণ না সেই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে তোরা আর সে, তার করে আঙ্গুলের ক্ষমতা তোদের বাড়ি শুদ্ধ লোকে নেই রে। বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন, জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি, চল। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের ওপর নির্ভর করে মা, যে তিনি বললেই যাব? আমার শত্রুর হুকুম না পেলে যায় কি করে? মা কথাটা বুঝিয়া বলিলেন, তোর জায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না, যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানে থাকো সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারবো না, বট ঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন, বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথা আর জবাবও দিল না। মা বললেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নি না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরো মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে, হয়তো বট ঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলিয়া গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাকে গেলিবার জন্য হা করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন, দোতলার একটি ঘর তাহার নিচের, আর সমস্তই খালি খা খা করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতলার একটা ঘরে আসিয়া দাঁড়াইল। কোন সুদূর ভবিষ্যৎ পুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল ধরিতে পারিল না। নিচে নামিয়া আসিতেছিল, পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হাগা, কিরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হুম। হুম কি? এ কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবী বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রেও ভাই জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাইলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনই ভোগ করে, তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপ মা মরেছেন জানিও নে। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধবধবে কাপড় জামা এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনি। তারপর উকিল হয়ে মন্দ টাকা পাইনি। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি 1 রাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হলো। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন,
শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখিনি। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান সুদশুদ্ধ আদায় করে নিয়েছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতিটি রক্ত বিন্দুতে পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথা হেট করিয়া রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি, রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টায় বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, আর মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল। সমস্ত দিন অনাহারে মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ, একটু আত্র দুটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়ে জল গাড়াইয়া পড়িল, এবং যাহা কোনোদিন করে নাই তাহা আজ করিল। হেট হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটা উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2টো দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কোনা চাল পর্যন্ত নেবেন না, আর কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দু রুদ্ধস্বরে বলিল, তা আমি জানি নে। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও যে বড়। ছি ছি, যে কথা মনে আনাও যায় না, সেই কথা কিনা। বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জল স্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি করে চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল, বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার 2 চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তার কাছে, জানো তো তাকে, একটু গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও। ওগো, আমি যে ছেড়ে দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়া জবাব দিল, হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কইল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেঁটো মুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সম্মুখ দিয়া স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথেই গিয়াছিল। আর 2 দিন ধরিয়া সে লাল রঙের ছাতাটি আর পথের একধার বহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল।
স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে দিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তোরে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হোতা দিয়ে ঘুরে যায়। বিন্দু হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই তাকে বলিস সেজন্য এই পথে যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না তো? আরে না। তাদের বাড়িতে বলে পাঠাবে না তো? না। আমার মাকেও বলে দেবে না তো? বিন্দু অধীর হইয়া বলল, আরে না রে না, বল, আমি কাউকে কিছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার দোষ কি মামি? সে নতুন লোক, আমাদের চাকর এই হেবো শালায় বজ্জাত, সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয়। সে মাস্টারকে বলে দিয়েছে যে থার্ড মাস্টার অমনি কাচ্ছাসে কান মলেছে। কিরকম করে জানো মামি? এই যে এই রকম করে। বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়ে বলিল, হেবো কি বলে দিয়েছে রে? নরেন বলিল, কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো সে ছুটে এসে বলল, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে অমূল্য নজর দেয়। কেন, অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথায় পাবে মামি? তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওই দিকে গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের ওপর ঘরবাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল, নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতে হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরো বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে। মাধব নির্মিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নত মুখে স্বামীর পায়ের একটা আঙুলের নখ খুঁটিতে লাগিল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও না। বিন্দু সত্যই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও। আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবেন না? আমি পারবো না। বিন্দু সে কথার জবাব না দিয়ে বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গে।
আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসংশয় বুঝিল তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতকালেই যাদব ছোট বধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুন গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো দেখে শিগগিরই ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতে তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হইতে কেহ কোনোদিন দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়ায় যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারো বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারবো। বিন্দু আর কথা কইল না, কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরনের মুখে কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনোদিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের উপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাবার সময় বলে গেল কিনা, এই যাওয়াই যেন তার শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো করনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমিই বুঝি, কিন্তু বড় বউ, এই যদি না মাপ করতে পারবে, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণা চোখ দিয়ে টপটপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোট মা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তো ছোট মার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোট মা তো দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বললেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না।
কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুগ্গা দুগ্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরের কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিল। কি ব্যামোরে? চাকর বলিল, তা জানি নে মা, শুনলুম কিরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কিরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে, আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যর চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া 2 কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্কস্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধ হয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা অপুর হইয়া পড়িয়া ফুকরিয়া উঠিলেন। যাদব ঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বললেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে? মাধব বলিল, আমি উতলা হইনি দাদা, আপনি নিজে কিরকম করছেন? কিছুই করিনি, ওঠো বড় বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়ে বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে নে, তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি কিন্তু হেঁটেই এখন বেরিয়ে যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে 4 জনেই উঠিয়া বসিলেন। যাদব বললেন, তারপরে? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলুম 3-4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়। তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি 1 ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারি নে কি হয়েছে, কিন্তু আর আশা নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠলেন, খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন 2-3 বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নারী একেবারে বসিয়া গিয়াছে। সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল,
কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল, শত অনুনয়েও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলিল না। মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা করছো কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর, শুধু 1002 টাকা নরেনকে দিও আর তাকে পড়িও, সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরো কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। মাধব সে ধাক্কা সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে? বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না থাক। বিন্দুর মা আরো একবার ওষুধ খাওয়াইবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু, আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখিতে পায়। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিভাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সম্মুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন। বিন্দু আস্তে আস্তে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন, অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, উপরে শুইয়ে দিয়েছি, তুলে আনবো? বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া, না, ঘুমুক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিওরের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিট খানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের ওপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তুই বুঝতে পারছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বড় ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন, তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফিরাইল না, মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার ওপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাদ মস্তক বস্তাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চল মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকিনি ছিলে, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম, আবার আসতে হবে ভাবিনি। তা মা শোন, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুখ আর হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলিনি। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে?
আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে। আর ভয় নেই, আমি মরব না।